ব্যস্ততার এই সময়ে সবাই ছুটছে কাজের পিছে, কেউ বা করছে চাকরি, কেউ বা নিজ পরিচয়ে নিজের ব্যবসা করে তুলছে। সময় নারী অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সারা ফায়রুজাইমা এবং আজকে আমরা কথা বলবো দুজন নারী উদ্যোক্তার সাথে। আমার সাথে উপস্থিত আছেন আশফিয়া হাসান এবং সে সাথে উপস্থিত আছেন মনোয়ারা সুলতানা মিতু। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত। আপনাদের সাথে কথা বলবো, তবে দর্শক চলুন তার আগে একটি তথ্যচিত্র দেখে আসি। বাংলাদেশে সরকারি কিংবা অনলাইন দু ধরনের ব্যবসাতেই নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েছে, কিন্তু নারী হিসেবে ব্যবসা করা কিংবা ব্যবসা সম্প্রসারণ করার ক্ষেত্রে নারীদের প্রতিনিয়ত বাধাপ্রাপ্ত হতে হয়, কারণ পরিবেশ নারী বান্ধব নয়। এই জন্য কর্মক্ষম নারীদের সংখ্যা যদি কোথাও ৩৬% হয়, সেখানে পুরুষের সংখ্যা থাকে ৮১%। তবে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে নারী শ্রমিকের অংশগ্রহণ পুরুষের তুলনায় অনেক বেশি। বলা বাহুল্য, আমরা মনের অজান্তেই নারী পুরুষের বিভেদ সৃষ্টি করে ফেলি। যেমন ব্যবসায় নারীকে আলাদা একটা ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই, কারণ কোনো চাকরি বা কারো অধীনস্থ না হয়ে নিজেই যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে অর্থ উপার্জন করাকেই উদ্যোক্তা বা ব্যবসায়ী বলা হয়। এখানে নারী ও পুরুষ আলাদা নয়, তারা উভয়ই ব্যবসায়ী। আবার দেখা যায় একজন নারী নিজে ব্যবসা করে সফল বা স্বনির্ভর হতে পারে, সেটাও আমরা মানতে চাই না, কারণ সেই আদিকাল থেকেই নারীকে আমরা বন্দী করে রাখতে ভালোবাসি। তবে আশার কথা, এখন ঘরে বসে সময় নষ্ট করা নারীর সংখ্যা কম। তারা নতুন কিছু করে সফলতার শীর্ষে পৌঁছানোর তীব্র নেশায় দিন দিন আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। আর তাই সময়ের নারী অনুষ্ঠানের মাধ্যমে সকল নারীদের জানাতে চাই, আত্মবিশ্বাস ছাড়া কোনো ক্ষেত্রেই ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব নয়। বিশ্বাস রাখুন, আপনার যে মেধা আছে সেটাই আপনার শক্তি। সে শক্তিকে পুঁজি করে সামনে এগিয়ে যান, সফলতা অবশ্যই আসবে। তথ্যচিত্রটি দেখে আসলাম, এবার চলুন আমরা অতিথিদের সাথে কথা আগাই। আশফিয়া আপা, আপনাকে দিয়ে শুরু করছি। আপনি একজন নারী উদ্যোক্তা, আপনি কি বলবেন যে আপনার আসলে ব্যবসাটা কিসের? অ্যাকচুয়ালি আমি জুয়েলারি নিয়ে কাজ করছি। হ্যাঁ, তো আমার হচ্ছে প্রথমে তো আমার যেটা পছন্দ সেটা হচ্ছে জার্মান সিলভার নিয়ে কাজ করি বেশি, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমার কাস্টমার ডিমান্ড যেটা, সেখান থেকে আমি আস্তে আস্তে করে এখন ট্রেডিশনাল যে জুয়েলারিগুলো সেগুলো গোল্ড প্লেটেড বা সিলভার প্লেটেড বা আরো কম্বাইন, এভাবে করে এখন আমি ট্রেডিশনাল জুয়েলারি দেব। আপনি কি নিজে ডিজাইন করছেন এগুলোর? হ্যাঁ, আমি নিজে একটা ডিজাইন দেব, যে ডিজাইনটা অ্যাকচুয়ালি অন্য কারোর কাছে যাবে না, কিন্তু এখন হচ্ছে কি আমাদের বিষয়টা যে পেজে দিলে তো অন্য জন এটা পায়, তখন দেখা যাচ্ছে যে সেটা আবার ডুপ্লিকেট হয়ে যায়। তা তো বটে। মিতু আপা, আপনার ব্যবসা কিসের? আমার বিজনেস হচ্ছে লাইফস্টাইল শপ, প্রকৃতির লাইফস্টাইল শপ। প্রকৃতির ওনার হচ্ছে আমি। আমার হচ্ছে একজন মহিলাদের যাবতীয় যা কিছু দরকার সব কিছু আমার শপে আছে। সেটা পার্সোনাল আইটেম থেকে শুরু করে শাড়ি, 3 পিস, হিজাব, বোরকা থেকে শুরু করে এভরিথিং, একটা মেয়ের যা চাই সবকিছু পেয়ে যাবেন। মানে আপনার কাছে গেলে আমরা একেবারে জামা কাপড় পাবো, আর সেটা পরে সাজুগুজুর জন্য আমরা চলে যেতে পারি আশফিয়া আপার কাছে। রাঙা আপনার শপের নাম। দুজনেরই তো অনলাইন এবং অফলাইন দুটি আছে। আমি যদি আশফিয়া আপাকে দিয়ে যদি শুরু করি, আপা এখন তো সবাই চাকরির পিছে ছোটে, সেখানে নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে সে জায়গাটায় প্রতিষ্ঠা অর্জন করাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। আপনি এই চ্যালেঞ্জটা কিভাবে নিলেন? শুরুর গল্পটা শুনবো। বিয়েটা হয়ে যায় অনেক আর্লি, তো আর্লি ম্যারেজ হওয়ার কারণে আমি পড়াশোনাটাই করেছি ভীষণ ইয়ের মধ্যে করে, যে বাচ্চাদের পড়াশোনার ফাঁকে ফাঁকে হয়তো নিজে একটু সময় বের করে 2-1 লাইন পড়াশোনা করে করে আমি বিয়ের পর থেকে একদম এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত কিন্তু প্রাইভেটেই পড়েছি। তো পড়ার পরে সেই সময় দেখা গেল যে বাচ্চাদের নিয়ে তো আমি প্রথমত সংসার, তারপরে বাচ্চা, এদেরকে নিয়ে সময় কাটাতে কাটাতে হয়তো আর একটা যে চাকরি করার জন্য যে ইয়ে থাকে সেইটা তো আর করতে পারিনি। কারণ আমি যখন গ্যাপে পড়েছি, তারপর দেখা যাচ্ছে 1 বছর পরে আরেকটা গ্যাপ দিয়ে আরেকটা পাস করেছি, এরকম করে করে মাস্টার্স কমপ্লিট করেছি। আর পাশাপাশি বাচ্চাদের যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, এই বাচ্চাকে কোচিংয়ে নিয়ে যাও, ওকে স্কুলে নিয়ে যাও, এরকম করে 3টা বাচ্চা আমার। তো ওদের লেখাপড়া শেষ হয়ে গেল যখন ছোট মেয়েটা,
যখন এ লেভেল দিয়েছে, এ লেভেল শেষ হওয়ার পরে তো আমার আর হচ্ছে নাই যে যাওয়া আসা একটা কোচিং এ নিয়ে যেতে হবে, আসতে হবে, সেই সময়টা আমি পেয়ে গেলাম। ছোট মেয়ে লেভেল, মানে আপনি আগে 3 জন বাচ্চাকে মানুষ করেছেন, তার মাঝামাঝি নিজের লেখাপড়া শেষ করেছেন, 3টা বাচ্চাকে মানুষ করে, তার মানে বলতে হবে যে আসলে ওই যে বলে না যে কোনো কিছুই দেরি না, তো সেই তারপরে এসে আপনার মনে হলো যে আপনি উদ্যোক্তা হতে পারেন। হ্যাঁ, মানে যে শুরুটা যে বলে না যে প্রথম থেকে পারি না তোকে, যে কোনো সময় থেকে যে কোনো শুরু করা যায়, আমি এটা মনে করি, বিশ্বাস করি, এবং সেটা করেছি আমি। তো দেখা যাচ্ছে যে আমার বাচ্চার যখন এ লেভেল শেষ, তখন আমার ওই সময়টা আসলো যে এখন আমি কিছুটা অবসর। তখন আমি কিন্তু তার আগে যখন আমার পড়াশোনা শেষ হয়েছে, তখন টুকটাক কিন্তু হাতের কাজ করতাম, তখন শাড়িতে কাজ করতাম, বাচ্চাদের কাপড়ে কাজ করতাম, এই বিভিন্ন রকমের কাজ করতাম নিজের জন্য। সেটা তখন দেখা যাচ্ছে যেখানে ছিলাম, যে বাসাটায়, তার প্রতিবেশীরা বলছে যে এত ভালো হাতের কাজ পারো, তাহলে এটা বিজনেস করছো না কেন? তখন ওই চিন্তাটা করিনি কখনো বিজনেস করব। হয়তো যারা ওই ফ্ল্যাটে আছে, যে বিল্ডিং এ আছে, সেই ফ্ল্যাটের হয়তো ভাবিরা বললো যে আমাকে এটা করে দাও, তখন আস্তে আস্তে হয়তো ওদের অর্ডারগুলো নিতাম। বা ফ্যামিলিতে অনেকে আছে যে ভাবি তুমি এটা করো, আমাকে এটা করে দাও, এটা করে দাও, আচ্ছা এটা করলে আমাকে এই দিতে হবে। বোনরা তো এই প্রথমে ফ্যামিলিতে, প্রতিবেশী, আত্মীয় স্বজনের মধ্যেই কিন্তু এটুকু ছিল। যখন আমি পুরোপুরি অবসর হয়ে গেলাম, বাচ্চাদেরকে কোচিংয়ে যাওয়ার আর স্কুলে নিয়ে যাওয়ার আর সেই ইয়েটা নাই, তখন আমি চিন্তা করলাম যে এবার কিছু করা যায়। আমরা এর পরের গল্পটাতে যাব যে কিভাবে শুরু হলো। তার আগে একটু মিতু আপার কাছে যদি চলে আসি। মিতু আপা, আপনার শুরুর গল্পটা কি? কোন সময় যে মনে হলো যে নারী উদ্যোক্তা হওয়া যায় বা একটা ব্যবসা নিয়ে চিন্তা করা যায়? আমি আগে সঙ্গীত শিল্পী ছিলাম। আমার 10টা-12টা অ্যালবাম আছে মার্কেটে, তো ছোট সময়ের কথা এটা। তো তখন গান করতাম, প্রচুর ড্রেস লাগতো তখন। বিটিভিতেও আমার অনেক গান গিয়েছে, তো ড্রেস অনেক লাগতো। তো সেক্ষেত্রে ড্রেস কিনতে যাওয়া, বারবার বাবা মার কাছে টাকা চাওয়া। তো আমার যে ফ্রেন্ড আছে, ওরা সবগুলো মিলে বললো যে তোর বাবার তো টাকা আছে, টাকা চেয়ে বিজনেস শুরু করে দে। আচ্ছা আচ্ছা। তো এটা কত সালের ঘটনা? আজ থেকে আরো 16 বছর আগের কথা। আচ্ছা। তো এই বাবা মায়ের কাছে যথারীতি আবদার করলাম, আমাদেরকে 10-15 লাখ টাকা দেওয়া হোক, এই সে, না হলে আমি ভাত খাবো না, এই করবো না, সেই করবো না। তো ওই টাকাটা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে ফার্স্ট ভাতটা না খেয়ে এটা কি খুব জেদ করে হলো টাকা পাওয়াটা? কদিনের ইয়া ছিলেন, উপবাসে ছিলেন? একদিন। আচ্ছা, তা তো খুব বেশি একটা কষ্ট কিন্তু হয়নি সেদিকে। বাবা মায়ের কাছে কিন্তু সন্তানের কষ্ট অনেক দিনের, একদিনের উপবাস অনেক। তারপরে বাবার খুব প্রিয় মেয়ে আমি ছোট ভাই বোনদের মধ্যে। টাকা পেয়ে গেলাম, শোরুম নিলাম হচ্ছে গুলশান ইউনিকর্ন প্লাজে। তো ওই থেকেই আমার বিজনেস জীবনটা শুরু। এরপরে 6 মাস পরে দেখলাম যে বিজনেস খুব ভালো হচ্ছে, তারপর চলে গেলাম পিঙ্ক সিটিতে। তারও 1 বছর পরে দেখলাম আরো ডেভেলপ, চলে গেলাম আরো 2-3টা মার্কেটে, মানে প্রতিটা জায়গায় শাখা আপনি বাড়াচ্ছেন। এই করে আমার 7-8টা শোরুম হলো। তারপরে বিয়ে হয়ে গেল, একটু ব্রেক হলো, বাচ্চা আসলো, তো আরো একটু ছোট হয়ে গেল বিজনেসটা। এরপরে তো এইভাবেই চলছে, এখনো এই অবস্থাতেই আছি। আবারও একটু যদি আসি আপার কাছে যাই। আপা যেটা বলছিলাম, আপা যেরকম শোরুম একেবারে গল্প বলে দিলেন যে কিভাবে মূলধনটা উনি পেয়ে তারপর শোরুম শুরু করে দিলেন, আপনার শোরুমটা কিভাবে আপনি শুরু করলেন তারপর? আচ্ছা, শোরুমটা শুরু করার আগে আমি বিজনেসের টাকাটা কিভাবে করলাম সেটা শুরু করি। যখন আমাকে সবাই, আমার মেয়ে বলল যে আম্মু তুমি তাহলে এত ক্রিয়েটিভিটি, তুমি যেহেতু নিজের অনেক কাজ করতে পারো। আমি আরেকটা কথা বলি, যখন আমি স্কুলে যেতাম বাচ্চাদের নিয়ে, তখন ওই যে খালারা বসে বসে মালা বানাতো না, আমি কিন্তু অনেক সময় ওগুলো দেখেও ইন্সপায়ার্ড হয়েছি যে এই কাজগুলো ওরা যেমন মালাগুলো, হ্যাঁ, যেমন আমি একটা পরিয়েছি, এটা আমার নিজের হাতের, ঠিক এরকম ওরা যেটা করছে, হয়তো ওইটা ম্যাটেরিয়ালটা লো, বা আমি হয়তো এটাকে যদি আরো ভালো ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে পারি, ওখান থেকেও কিন্তু আমার একটা আসছে যে এরকম কাজও আমি করতে পারি। আমি করতাম কি, একটা কানের দুল কিনে ওটা সবকিছু ফেলে টেলে দিয়ে যতটুকু আমার নেওয়া যায় ততটুকু নিয়ে আমি আরেকটা কানের দুল থেকে কিছু করে জোড়া লাগিয়ে, তখন তো এত ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যায়, কোথায় এই গ্লুগুলো পাওয়া যায় জানতাম না। তো ওখান থেকে দেখা যাচ্ছে যে সুপার গ্লু দিয়ে করে আমি কিন্তু নিজে তখন থেকেই বানাতাম। তারপর যখন এরকম হলো, তখন ও আমার মেয়ে বললো যে আম্মু তুমি যেহেতু এই কাজগুলো পারো, এই ধরনের কাজ করে কিন্তু তখন অনলাইনে দিয়ে তুমি ট্রাই করতে পারো।
তখন আমি হচ্ছে ওই 10টা মালা সেট করে আমি হচ্ছে বানিয়ে ওগুলো অনলাইনে দিলাম। আমার পেজের অ্যাডমিন কিন্তু আমার মেয়ে, রাঙা পেজের ওই পেজটা খোলে, এবং ওখানে দেওয়ার পরে হচ্ছে আমার 10টা মালা তো গেলই, এবং সেখান থেকে অনেকগুলো অর্ডার আসা শুরু করলো। তারপরে আমার খুব ভালো লাগছিল, তখন আমি আবার সেগুলো কিনে নিয়ে এসে মেটেরিয়ালসগুলো কিনে নিয়ে এসে আমি হচ্ছে এই মালা বা কানের দুল বা এই সমস্ত চুড়ি একটা সেট এগুলো বানানো শুরু করলাম। খুব ভালো লাগছিল সারা পেয়ে সবার। সেখান থেকে আমার মেয়ের ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তো ফার্মাসিস্টে, তো ওখানে যে ওর ইউনিভার্সিটিতে যে ফেয়ারগুলো হতো পৌষ, চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ, এগুলোতে ও হচ্ছে অ্যাটেন্ড করতো, সেই সাথে আমাকেও নিয়ে যেত। তখন আমি ওখানে যে ওই ছোট ছোট যে ফেয়ারগুলো হতো ওগুলো স্টল দিতাম। হ্যাঁ, সেখান থেকেও খুব ভালো ইয়ে আসলো রেসপন্স। তারপরে আস্তে আস্তে ওখান থেকে যারা হচ্ছে আমার যারা অর্গানাইজ করে ফেয়ার, তারা আমার সন্ধান পেলো, আমাকে তারা ডেকে নিল, সেখানেও আমি অ্যাটেন্ড করলাম। আস্তে আস্তে করে অনেক মানে করতে করতে 2017 সালে আমি পুরোপুরি একদম বিজনেস নেমে যাই। তারপর কিন্তু প্রথমত আমি যে শুরু করেছিলাম তখন হচ্ছে মাত্র 30-35 হাজার টাকা লেগেছিল আমার ম্যাটেরিয়ালগুলো কিনতে, সেটা থেকে কিন্তু আমার শুরু করা। আর তারও আগে আমার আব্বা আমাকে মাত্র 2 লাখ টাকা দিয়েছে। আমার আব্বা বলছিল, মানে আমার আব্বা এখন নেই, আমার মেয়েকে বলছে যে তোর মা এত ভালো কাজ করতে পারে, তোর মা কিন্তু বিজনেস করলেই পারে। তা আমি তখন সাহস পাইনি যে অনেক কিছু করব। তা আমি বললাম আমার মেয়েকে যে তোর নানুকে বলো তাহলে আমাকে টাকা দিতে, কারণ আমার হাজবেন্ড তো এইসব পছন্দ করে না, করে আমার বাবা। তো তখন আব্বা আমাকে 2 লাখ টাকা দিল। সেই টাকা দিয়ে আমি তখন শাড়ি কিনতাম, ওই যে লেজার জর্জেট এই টাইপের ছিল, সেই শাড়িতে হাতের কাজ করতাম, করে করে কিন্তু আমি ওই যে সেলগুলো করতাম। তো এই হচ্ছে আমার মানে শুরুটা। তারপরে তো আস্তে আস্তে করে যখন শপে আসি এবার, এভাবে করে করে ও তো ওই যে ওর একটা টিভি ছিল প্রকৃতি, সেই টিভিতে ওর গানের প্রোগ্রাম হতো, সেইগুলোতে আমি দর্শক হিসেবে থাকতাম। সেখান থেকে ওর সঙ্গে আমার পরিচয়। তারপরে ও আমাকে বললো যে তাহলে আপু তোমার যেহেতু সব, আমি তখন সব নিব ভাবছি, তখন ও বললো যে তাহলে তুমি আমার সঙ্গেই আসো, আমরা দুজনে মিলে সব ইয়ে করি। তখন যমুনা ফিউচার পার্কে একসাথে, হ্যাঁ, দুজনে একটা বন্ধুত্বর গল্প শুনলাম। এবার আপনার কথাতে যেরকম শুনছিলাম যে হাজবেন্ড পছন্দ করে না, আপনি যখন গল্প বলছিলেন তখন বলছিলেন যে বিয়ের পর ব্যবসার পরিসরটা যেন একটু ছোট হয়ে গেল। বাধাগুলো কতটুকু এসেছিল আসলে, আর সাপোর্টটা কোথা থেকে ছিল? আমার সাপোর্ট আপু 100%ই, আর বাধা আমার আসে নাই, কারণ আমার বেবি হয়ে গেল খুব শর্ট টাইমে, একদম শর্ট টাইমে। আমার আসলে হৃদয়ে বিশ্বাস আছে যে আমি পারবো, আমি এগিয়ে যেতে পারবো, আর পারতেই হবে। আর আমাদের বর্তমানে আমাদের দেশে যেহেতু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা মহিলারা আছি, তো সেই জায়গা থেকে আমি কেন পারবো না, আমার বিশ্বাসটা সবসময় কাজ করে। আর আমি মনে করি যে প্রতিটা নারী হোক পুরুষ হোক, উদ্যোক্তাদের বিশ্বাস, আত্মবিশ্বাস থাকতে হবে, সততা থাকতে হবে, সিনসিয়ারিটি থাকতে হবে। তা তো বটেই। আপনার দিক থেকে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে ফ্যামিলির দিক থেকে আর কি? মানে আমি যখন শুরু করেছি প্রথমেই বলবো আমার হাজবেন্ড এটা চাননি, তো আমি অনেক রিকোয়েস্ট করে বুঝিয়ে শুনিয়ে আমি যেতাম। যে কোনো এক্সিবিশনে গেলে তার ইয়ে ছিল যে 8টার মধ্যে ঘরে ফিরতে হবে, 8টার মধ্যে ঘরে ফিরতে গেলে একটা এক্সিবিশনে গেলে তো আমাকে তাহলে 7টার সময় প্যাক আপ করতে হয়, তারপরে আসতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমার সেলটা হচ্ছিল না। তারপরে অনেক কিছু বুঝিয়ে শুনে অনেক ইয়ে করে করে আমাকে এটার স্ট্রাগল করে করে আসতে থাকে, বুঝিয়ে বুঝিয়ে সংসার টংসার সব কিছু সামলে তারপরে আমাকে এই কাজগুলো করতে হয়েছে। তো আর প্রতিবন্ধকতা বলতে তার যে ইয়েটা ছিল যে কেন সে চায় না, এক নাম্বার সে হচ্ছে যে মানে তার ওয়াইফ কিছু করবে সেটাই চায় না, মানে তার কথা হচ্ছে যদি তোমার প্রয়োজন না হয় তুমি কেন করবে, সেটা হচ্ছিল তার একটা ব্যাপার। এবং মেয়েরা বাইরে কাজ করুক সেটাও সে পছন্দ করেন না। তো সেটা থেকে তাকে বুঝাতে বুঝাতে, আমি কখনো এটা নিয়ে ঝগড়া বিবাদ ওরকম কিছু করিনি, বুঝাতে 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 আমি এখন আল্লাহর রহমতে আমাকে আমি এখন অর্গানাইজ শুরু করেছি, ইভেন্ট করছি, রাঙা ইভেন্ট, আমাকে সেটাতেও সে এখন সাহায্য করছে আমাকে। আচ্ছা, মানে যখন দেখলো যে আপনি সফল, উনি যখন দেখলেন যে আপনি সফল হতে শুরু করেছেন, তারপরে যে আপনি সাপোর্টটা পেলেন, কিন্তু ছেলে মেয়েদের তো সাপোর্ট ছিল। ছেলে মেয়ে পরিবারের, মানে আমার ছেলে মেয়ে এবং পরিবারের আমার বাবা মা এবং শ্বশুর বাড়ির কেউ আমাকে এই বিষয়ে নিরুৎসাহিত করেননি, বরং সবাই বলেছে খুব ভালো কাজ করছো। শুধুমাত্র আমার হাজবেন্ড চাইতেন না,
এখন যখন বলে বা এখন যখন দেখবে ক্যামেরাতে আপনি এই কথাটা বলছেন তখন আসলে কি রিঅ্যাকশন হবে? হ্যাঁ সেটাই, এখন সে আমাকে হেল্প করে, যেমন আমার বিশেষ করে হেল্পটা তো যে টাকা লাগবে আমার, তো দেখা যাচ্ছে একটা অর্গানাইজ করতে গেলে তো আমাকে তো আগে টাকাটা জমা দিতে হয়, পরে তো আমি স্টলার কাছ থেকে টাকা পাবো, কিন্তু সেই ব্যাকআপটা সে দিচ্ছে। এবং সে এখন আমি যদি বলি যে আমাকে ওই ভ্যালুটা নেওয়ার ব্যবস্থা করে দাও, সেটাও সে চেষ্টা করছে। সফলতার পরে আসলে সবাই থাকে, কিন্তু সফলতার সিঁড়িতে প্রথম ধাপগুলো ওঠা খুব কষ্টের, তখন পেছন থেকে ঠেলার কেউ থাকে না সামনে এগোনোর জন্য। আপনার তো এটা তো ফ্যামিলির গল্প শুনলাম যে ফ্যামিলি থেকে সবার সাপোর্ট ছিল, কিন্তু যখন মাঠে নেমেছেন ব্যবসা করছেন তখন বিভিন্ন প্রতিবন্ধকতা আসেনি? বা আপনি যখন একটা স্টল নিয়েছেন, আমাদের দেশে তো এখন পর্যন্ত বলাই হয় যে নারীদের জন্য পথ চলাটা একটু হলেও কঠিন, সেক্ষেত্রে বাহিরের জগৎটা থেকে আপনি আসলে কতটুকু সমর্থন পেয়েছেন? আমি বলবো আমার সৌভাগ্য যে আমার কখনো কোনো কিছু প্রতিবন্ধকতার শিকার হতে হয়নি। আমার প্রথম বেবি যখন হলো, ওর বয়স তখন 21 দিন, আমি ওকে রেখে কিন্তু চলে গেছি ইন্ডিয়াতে, যেহেতু আমার পার্চেসিংগুলো আমারই করতে হয়। ইন্ডিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, ব্যাংকক, এখানে আমাকে যেতে হয়। তো আমি চলে গেছি, আমার কোনো সমস্যা হয়নি। আর আমার বেবিদেরকে দেখার জন্য আমার ফ্যামিলির সবাই ছিল। আমার আসলে আল্লাহর বিশেষ রহমত বলা যায়, আমার কখনো কোনো কিছুতেই কোনো সমস্যা হয়নি। আপনার বাহিরের জগৎ থেকে কোনো প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে? বাহিরের জগৎ থেকে তো এরকম আসবেই, যেমন প্রথমেতেই একটা রেষারেষি হয়। হয়তো আমি এটাই বলবো যে যেমন আমি এটা দিয়ে শুরু করেছি, যেহেতু এটা থেকেই বলি যে হয়তো কেউ আমাকে বলছে যে আপা এগুলো কিভাবে বানাও, আমাকে একটু শেখাও, তাহলে আমি একটা কিছু করবো, আমি হয়তো ওগুলো করে দিলাম। ও হয়তো আমাকে বললো যে আপা তুমি যেগুলো আমাকে শেখাবে সেগুলো তুমি যে ইয়েতে থাকবে এক্সিবিশনে, আমি হয়তো সেখানে অ্যাটেন্ড করবো না, কারণ তোমার হাতেরগুলো আমি শিখেছি, আমি ওগুলোই বানাবো। সেটা হয়তো আমি আরেক জায়গায় করব, কিন্তু দেখা যাচ্ছে যে না, তারা ওইটা করে ওরা আবার আমার সামনেই সেগুলো নিয়ে বসছে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা তার কমিটমেন্টটা ঠিক রাখতে পারে নাই। এটা একটা। দ্বিতীয়ত অনেকে বলে যে আরে ও তো এখন ফেরিওয়ালা, ফেরি করে বেড়ায়। হ্যাঁ, তার মানে একটা মেলা, আমরা যেটাকে মেলা বলি, এক্সিবিশন তো আলাদা জিনিস, কিন্তু মেলাও তো হচ্ছে। তো সেখানে যখন আমি স্টলে যাব, তখন এই মেলা কথাটাই অনেকে মনে করে যে ফেরিওয়ালা। হ্যাঁ, আমাকে আমার ফ্যামিলিরই একজন, নাম বলছি না, সে বলেছে ফেরিওয়ালা। হ্যাঁ, কিন্তু সে এখন আজকে আমাকে ভীষণ সাপোর্ট করছে, কিন্তু সে বুঝতে পেরেছে যে না, আসলে এটা আসলে ভালো একটা কাজ। এবং নারীদেরকে আমি বলবো যে আসলে যারা এই যে আমার কথা বললে না যে চাকরি কেন করলাম না, চাকরি আমার তো এই যে প্রথমে আর্লি ম্যারেজ হওয়াতে, বেবি টেবি হয়ে চলে আসাতে আমি তাদের সংসার সবকিছু সামলে পড়াশোনাটা ওভাবে করতে পারিনি যে আমি চাকরি করব। এবং চাকরি করতে চাইলেও আমার হাজব্যান্ড করতে দিতেন না। তারপরে আমি এই বয়সে এসে ভাবলাম যে না, তাহলে আমি, আর চাকরি করার আর একটা বিষয় আছে, যারা মনে করে যে বাসায় বসে থাকলে আমি সংসারটাও সামলাতে পারবো, বিজনেসটাও দেখতে পারলাম, ইচ্ছে না হলে গেলাম না, ইচ্ছে হলে গেলাম, আমার দুটোই ঠিক থাকলো, এই জন্যও কিন্তু বিজনেসটা করা যায়। আর প্রতিবন্ধকতা ওদের কথাগুলোকে ওই যে হাঁস বলে না যে হাঁস পানি থেকে উঠে গা ঝাড়া দিয়ে ফেলে, এসব কিছু না। তো ওই বিষয়টা মানতে হবে। বিজনেস করতে গেলে কারো কথায় কিছু আসে যায় না, সেই পূর্বের কথা পাছে লোকে কিছু বলেটাই মেনে চলতে হবে। যারা নতুন করে আসতে চাবে উদ্যোক্তা হিসাবে, যেসব নারীরা, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? প্রথমেই বলেছি আমি যে অ্যাট ফার্স্ট সততা জিনিসটা কিন্তু থাকতে হবে, আর কমিটমেন্টের জায়গাটাও স্ট্রং থাকতে হবে। আর আমি এখন অনলাইনে দেখা যায় আপু যে ফটো একটা, হ্যাঁ, কিন্তু আমরা যখন পারচেজ করি, আমিও কিন্তু করি অনলাইন থেকে, তখন কাপড় আসে অন্যটা। তখন যারা এই যে ছোট ছোট উদ্যোক্তা, ছোট করে বলছি না, মানে খুব অল্প পরিসরে যারা আসছে, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা হয়তো 5টা 7টা 10টা কাপড় নিয়ে একটা পেজ খুলে ওনারা লাইভ করছে যে বাংলাদেশি কাপড়, বলছে যে আমরা এটা পাকিস্তানি, এটা ইন্ডিয়ান, এটা এই টাইপের অনেক কথা বলে, এবং বলে ফেক কথা বলে প্রোডাক্টগুলো সেল করে। হ্যাঁ, ওইগুলো মাথায় রাখা যাবে না। আমি হোক আমার কাপড় বাংলাদেশি, সেটা হোক ইন্ডিয়ান, হোক পাকিস্তানি, যেখানেই হোক, আমার পারফেক্ট একটা ইনফরমেশন দর্শকদের কাছে দিতে হবে, সেটাই দিতে হবে। নতুন উদ্যোক্তা যারা আসবেন তাদের জন্য আপনার
উপদেশ কি থাকবে? খুব সুন্দর কথা। আমি হচ্ছে যে ওদের জন্য বলবো এটাই, যারা আসতে চান তারা হচ্ছে যে প্রথমত বিজনেস করতে গেলে 3টা জিনিস মাথায় রাখতে হবে: ধৈর্য, সততা, একাগ্রতা। এই 3টা জিনিস থাকতেই হবে। এখন এই যে আমার মতো পিছনে অনেকেই বলবে ফেরিওয়ালা, তারপরে বলবে যে অনেকে যারা কাস্টমারও আসেন, আমি খুব সম্মান নিয়ে বলছি ওনাদেরকে, অনেকে যারা বিজনেস করতে আসে, স্টল নিয়ে আসে, তাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে অনেকে, সবার কথা বলবো না, বলে যে হ্যাঁ আপনি তো এখানে বিজনেস করতে আসছেন, তারপর এত আবার কি মানে এরকম। বাট আমরাও যে একটা স্ট্যাটাস থেকে এসেছি, আমরা যারা ফেয়ার করছি একসঙ্গে, কেউ সচিবের ওয়াইফ আছে, কেউ ব্রিগেডিয়ার জেনারেলের ওয়াইফ আছে, কেউ মেজর জেনারেলের ওয়াইফ আছে, যারা হচ্ছে অবসর নিয়েছেন তাদের ওয়াইফরা আছেন, তো আমরা তারা সবাই এরকম একটা স্ট্যাটাস নিয়ে কাজ করছি। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক অনেক কাস্টমার এসে এই ধরনের নেগেটিভিটি করে। তখন আমি ওই জিনিসটাই বলবো, যারা নতুন আসতে যাচ্ছে এই ভয়েও কিন্তু অনেকে আসতে চান না। তা আমি বলবো যে ওই যে হাঁসের মতো হতে হবে, সব ঝেড়ে ফেলতে হবে, আর পাছে লোকে কিছু বলে ওটাও মানতে হবে, আর এই ধৈর্যটা। আবার অনেকে আমাকে ইন্সপায়ারও করে যে আপনার মতো এত ধৈর্য আমি দেখিনি, মানে এত বার্গেনিং করছি, এত কিছু বলছি, কিন্তু আপনি খুব সুন্দর করে আপনি হ্যান্ডেল করছেন। তো এই ধৈর্যটা থাকতে হবে, সততা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে যে আমি করবই, ওটাকে সাধন আমি করবই। এই 3টা চিন্তা মাথায় থাকলে অবশ্যই সে সফল হবে। এবং আমি অবশ্যই সবাইকে ওয়েলকাম করছি যে এই যে পাছে লোকে কিছু বলে, এগুলোকে ঝেড়ে ফেলতে হবে। সংসারটাকে যার হাতে দিয়ে চলছে তাকে রিকোয়েস্ট করে হোক, বুঝিয়ে হোক, তাকেও ম্যানেজ করতে হবে, সংসারটা সুন্দরভাবে চালাতে হবে, ঠিকঠাক রেখেই করতে হবে। দারুণ দারুণ বলেছেন। একটু সংক্ষেপে যদি শুনতে চাই যে আপনার দোকানে যে পণ্যগুলো রয়েছে, একদম মিনিমাম থেকে ম্যাক্সিমাম কত প্রাইজের পণ্য আপনার কাছে আপনি সেল করছেন? 1000 থেকে শুরু করে 20,000 এর মধ্যেই থাকে। আপনার কাছে? আমি তো একদম 100 টাকা থেকে শুরু করে 20-25 হাজার, 100 টাকা থেকে শুরু করে আমার স্টলে আছে। আপনার যেহেতু ফিজিক্যাল শপও রয়েছে, আবার অনলাইনেও রয়েছে, রেসপন্সটা কোথা থেকে আসলে ভালো পান? আমি আসলে অফলাইনে বেশি পাই। অফলাইনে বেশি? আমি অনলাইনে অতটা অ্যাক্টিভ না। আচ্ছা। আমার শোরুমগুলোতে আমি বেশি অ্যাক্টিভ থাকি। মোট কটা শোরুম এখন আপনার? আমার 4টা শোরুম। 4টা শোরুম, এবং অনলাইনে থেকে 4টা শোরুম থেকে আপনি, আপনার কাছে যদি জানতে চাই যে অনলাইনে না অফলাইনে? আমি তো অফলাইনে বেশি পাচ্ছি, অনলাইনেও আমার দুটোই সমান। হ্যাঁ, আপনার যেহেতু শুরুটা অনলাইন থেকে একদম ছিল। আমার দুটোই সমান, কারণ হচ্ছে অনলাইনটা বেসিক্যালি আমার মেয়ে দেখাশোনা করে। নিচে এখন কতজন কাজ করছে? আমার 25-26 জন কর্মচারী আপনার আছে, তাদের আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আসবে আপা? আমার অত বেশি নাই, আমার 7-8 জন আছে। আমার মেয়ে আছে 2টো, আর ছেলে 5-6 জন আছে। বাহ, দারুণ। খুব ভালো লাগলো যে আপনারা নিজেদের, এটা কিন্তু বলবো না যে পুরোটা যে এটা দিয়ে সংসার চালাচ্ছেন না, কিন্তু যে শখের উপার্জনটা, এবং সেটা নিয়ে এই শখের উপার্জনটা কিন্তু শুধু নিজেদের শখ পূরণ না, আরো অন্যান্য মানুষের কর্মসংস্থান তৈরি, এবং অবশ্যই একটা মহৎ উদ্যোগ, যেটা দেখে অন্যান্য নারীরাও এগিয়ে আসার সাহস পাবে। আমি যেমন বলি যে আমাকে যে সহযোগিতা যারা করছে, তার মধ্যে একটা মেয়ে আছে, ও সব সময় আমার সঙ্গে থাকে। ওর যে কোনো বিপদ আপদে আমি ওকে দেখি। সেই করোনা থেকে শুরু করে এমনও হয়েছে যে আমি ভাত খেতেও এরকম করেছি, ও ফোন আসলো, কি হয়েছে আপা, চাল নাই, আমি সঙ্গে সঙ্গে ওকে টাকা পাঠিয়ে দিলাম। ওর কি স্যালারি আছে না আছে সেটা না, বাট আমি তো এটা আমার হাজবেন্ডকে এখন যে বলবো, নিজেরাই সেই সময়টা ক্রাইসিসে, বলবো না, বাট আমার তো একটা উপার্জন আছে, সেখান থেকে আমি পাঠিয়ে দিলাম। এরকম শুধু ও না, কয়েকজন করোনার সময় এরকম করেছে, এবং সেই থেকে ওর এখন পর্যন্ত যে কোনো বিপদ আপদ হলেই আগে আমাকে বলবে, এবং আমি সেটা করছি। আমার যারা আত্মীয় স্বজন আছেন, আমি যদি কাউকে হেল্প করতে চাই, আমি এইটা করব ওইটা করব, কোথাও মসজিদ হচ্ছে, ওরা চাঁদা তুলছে, আমি এখানে দিচ্ছি, আমি সম্পূর্ণ আমার উপার্জন থেকে দিচ্ছি। এবং এটা কিন্তু একটা দারুণ ভালো লাগা, নিজের স্বাবলম্বী হবার যে একটা আলাদা আনন্দ, সেটা আপনারা উপভোগ করছেন এবং অন্যদেরকে সুযোগও করে দিচ্ছেন। ওটা কারো কাছে হাত পেতে আর হচ্ছে প্রতিটা স্টাফই আমি মনে করি আমার সন্তানের সমতুল্য। যদিও আমার বাচ্চাগুলো পিচ্ছি পিচ্ছি 2টা, তো আমি মনে করি আমার সন্তানের সমতুল্য, প্লাস আমার ফ্যামিলি মেম্বার। ওদের প্রবলেম আমার প্রবলেম, ওরা যদি হাসে আমারও হাসি আসে, ওরা যদি মন খারাপ করে থাকে আমারও কিন্তু মন খারাপ লাগে। আপনাদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় নারীতে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক, এরই সাথে আজকের মতো সময় নারীর এই পর্ব থেকে আমি সারা ফায়রুজাইমা এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও নারীদের সংকট, সাফল্য এবং সেই সংকট পেরিয়ে সামনে এগোবার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ।